আমার পেছনে রয়েছে সিংহ দরজা। আর এখান দিয়ে ঢুকে এলাম, এটা হচ্ছে আর একটা টেম্পল ঠিক সামনে রয়েছে। আর এটার ভেতরটাও কি সুন্দর দেখুন। গৌরীবাড়ির টেম্পলটা দেখার পরে এখন যাচ্ছি পরেশনাথ মন্দির, মানে পাশে আরেকটা মন্দির আছে। এটা হচ্ছে শীতলনাথজি টেম্পলটি দেখার পরে এখন আমরা প্রবেশ করছি পাশেই অবস্থিত দাদাজিস টেম্পল এবং গার্ডেনে। শুনেছি এই মন্দিরটি নাকি সম্পূর্ণ মার্বেলের তৈরি। তো চলুন ভেতরে গিয়ে দেখি মন্দিরটি কেমন। আর এই মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে জৈন তীর্থঙ্কর মহাবীরের মন্দিরটিও। তবে তার আগে চলুন দেখে নিই এই দাদাজিস টেম্পল এবং গার্ডেনটি। কলকাতার বুকে যে এত সুন্দর জায়গা আছে, এটা কিন্তু সত্যি মানে ভাবা যায় না। ভিতরে প্রবেশ করার আগেই এই দরজার যে কাজগুলি সেটি দেখলে মনে হচ্ছে রাজস্থানের কোনো কিল্লায় প্রবেশ করছি আমরা। কি সুন্দর কাজগুলি এখানে। এই দাদাবাড়ি টেম্পলটি খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 অবধি এবং দুপুরবেলা 3:30 থেকে 6:30 অবধি প্রতিদিন। আমার পেছনে রয়েছে সিংহ দরজা। আর এখান দিয়ে ঢুকে এলাম, এটা হচ্ছে আর একটা টেম্পল ঠিক সামনে রয়েছে। আর এটার ভেতরটাও কি সুন্দর দেখুন। কলকাতার বুকে যে এত সুন্দর জায়গা রয়েছে, এটা কিন্তু সত্যি আমি মানে কোনোদিন আসিনি। ছোটোবেলা শুনেছিলাম বাবার মুখে, কিন্তু এখন দেখছি আর সত্যি ভালো লাগছে যে এইখানে কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা রয়েছে। এই মন্দিরটির ভেতরে রয়েছে অনেকগুলি ধর্মশালা। আর পেছনেও তৈরি হয়েছে এই অক্টোবর মাস থেকেই নতুন একটি ধর্মশালা। দরজা থেকে ঢুকে এসেই রয়েছে এখানে একটা শ্বেত পাথরের ফাউন্টেন। আর তার সামনেই এই মন্দিরটি। মন্দিরের ভেতরে কিন্তু এখনও কিন্তু সুন্দর কাজ করা রয়েছে শ্বেত পাথরের। শীতলনাথজি মহারাজের মন্দিরের মতোই এই মন্দিরের ভেতরে রয়েছে একটি ছোট্ট জলাশয়। মন্দিরের একদম সামনেই অবস্থিত এই জলাশয়টি। আমরা যেদিক দিয়ে ঢুকে এলাম মন্দিরের মধ্যে, সেটি কিন্তু মন্দিরের পেছন দিক। আর এই হলো মন্দিরের সামনের অংশ, যেখান দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো চলুন দেখি ভেতরে কেমন। দেখুন, এই মন্দিরের মধ্যেও যে কাজ রয়েছে এই শ্বেত পাথরের মানে মার্বেলের, সেগুলো কিন্তু এখনও সুন্দরভাবে মেনটেন এবং সুন্দরভাবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। সামনেই রয়েছে একটা, এদিকে একটা পুকুর মতো রয়েছে, আর এইখানে একটা ময়ূর রয়েছে। আর এই পেছনে হলো মন্দির, হচ্ছে মন্দিরটি। তবে শীতলনাথজি মন্দিরটির মতো কিন্তু এই মন্দিরটিতে বেশি কাঁচের কাজ নেই। এই মন্দিরটি বেশ সাধারণ মানের, তবে এখানে মার্বেলের কাজগুলি কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো লাগবে এই কাজগুলি এখানে। আমরা যাচ্ছি এই টেম্পলের পাশেই আরেকটি টেম্পলের দিকে, সেটা হলো এই আমার পেছনে রয়েছে এই টেম্পলটি। এবার আমাদের গন্তব্য ছিল জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরের মন্দিরটি, যেটি অবস্থিত এই দাদাবাড়ি টেম্পল কমপ্লেক্সের ঠিক পেছন দিকেই, মানে পুকুরের ঠিক পাশেই অবস্থিত। এই সামনে হলো মহাবীর টেম্পলটি। তো চলুন এবার ঘুরে দেখি ভগবান মহাবীরের এই মন্দিরটি ঠিক ভেতর থেকে কেমন। এটি হলো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীরের মন্দিরটি।
এটা হচ্ছে 3 নম্বর মন্দির, মানে জৈন টেম্পলে এটা 3 নম্বর মন্দির দেখলাম এইখানে। এটা কিন্তু একদম ভেতর দিকে রয়েছে, আর এটারও কাজগুলো কিন্তু অসাধারণ, মানে সুন্দর করে মেনটেন করেছে। এত সুন্দর একটা জিনিস রাখা যায় কলকাতার মধ্যে, এটা কিন্তু না এলে বুঝতেই পারবেন না। এদিকে একটা দরজা রয়েছে, জানি না পেছনে কী আছে, তার সামনে হচ্ছে এইখানে মন্দিরটি। যাবো উপরে, তবে জানি না উপরে এখানে ফটোগ্রাফি অ্যালাউ কিনা। যাই ঘুরে আসি উপরে, কেমন দেখে আসি। তনিমা ঘুরে দেখে নিয়েছে, এবার আমি যাই একটু ঘুরে দেখি। অন্যান্য মন্দিরগুলির মতো এই মন্দিরের ভেতরেও ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না। এই পেছনে নতুন ধর্মশালা তৈরি হয়েছে, এটা আগে ছিল না। এটা 24শে অক্টোবর বললেন এখানে উদ্বোধন হয়েছে। এবার আমাদের গন্তব্য 3 নম্বর মন্দির। মানিকতলার এই গৌরীবাড়ি অঞ্চলে এলে প্রথম যে জৈন মন্দিরটি আপনারা দেখতে পাবেন সেটি কিন্তু এই চন্দ্রপ্রভুজি মহারাজের মন্দিরটি। রাস্তার ঠিক বাঁ দিকেই এই মন্দিরটি অবস্থিত, তার পরেই রয়েছে এই শীতলনাথজি মন্দির। তবে এই মন্দিরটি কিন্তু তৈরি হয়েছিল শীতলনাথজি মন্দিরের তৈরি হওয়ার থেকে বেশ কিছু বছর পরে, মানে 1895 খ্রিস্টাব্দে। এবার আমরা প্রবেশ করলাম এই চন্দ্রপ্রভুজি মহারাজের মন্দিরটিতে। এখানেও কিন্তু সিঁড়ি রয়েছে এবং সিঁড়ি দিয়ে উপরে উঠেই তবে মন্দিরটি। তো চলুন যাওয়া যাক ভেতরে মন্দিরটি দেখতে। ঢুকলাম 3 নম্বর মন্দিরটার দিকে। এই আমার পেছনে রয়েছে মন্দিরটা, এইখানে গাছগুলো কিন্তু বেশ সুন্দর। দুই দিকে সবুজ গাছের ছাড়ি আর মাঝখান দিয়ে পথ, আর সামনেই রয়েছে এই চন্দ্রপ্রভুজি মহারাজের মন্দিরটি। এই হলুদ সবুজের একটা কম্বিনেশন এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই মন্দিরটিও কিন্তু সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেলবেলা 4টে থেকে 6:30 অবধি খোলা থাকে। এই গেটে আমরা যখন এলাম তখন বন্ধ ছিল এবং পরে 4টের সময় এই গেটটি কিন্তু খুলেছে, তাই আমরা সবার শেষে এই মন্দিরটি দর্শন করছি। 100 বছর অতিক্রম করা এই মন্দিরটি ইটের তৈরি, তবে ভেতরের যে কাজগুলি সেগুলো কিন্তু সম্পূর্ণ মার্বেলের, এবং মন্দিরের ভেতরটি সেটিও সম্পূর্ণ মার্বেলের। তবে অন্যান্য মন্দিরগুলির মতো এইখানে কিন্তু বেশি কাঁচের কাজ নেই, তবে ভেতরে কিছু কাঁচের কাজ রয়েছে। আর অন্যান্য মন্দিরগুলির মতো এটাতেও ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভেতরে ফটোগ্রাফি করতে পারলাম না। এইবার বলি আসবেন কি করে এই মন্দিরটিতে। শোভাবাজার মেট্রো স্টেশন নেবে, সেখান থেকে অটো ধরে বঙ্গীয় সাহিত্য পরিষদ নামলে পায়ে হাঁটা দূরত্বেই এই মন্দিরটি অবস্থিত। আর যদি বাসে করে আসেন তাহলে খান্না বা খান্নার পরবর্তী স্টপেজ বঙ্গীয় সাহিত্য পরিষদ নেবে, সেখান থেকেও পায়ে হেঁটে চলে আসতে পারেন এই মন্দিরটিতে। উত্তর কলকাতার মানিকতলা অঞ্চলের জৈন মন্দিরগুলি দর্শনের দ্বিতীয় এবং শেষ ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তবে এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ক্রিয়েশন থ্রু মাই আইসকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।